সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আজকে আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ; শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি; এবং অনিক রায়, সদস্য নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন এনপিএ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমি আলোচনা শুরু করব, সাইফুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আসলে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পরে সংবিধান সংস্কার সংশোধনের মধ্যেই ঘুরপাক খাচ্ছি এবং সংসদে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা, আস্থা এরকম বিষয় রয়েছে। দুই জোটের দুই ধরনের বিষয় রয়েছে। আসলে কোন দিকে যাচ্ছি আমরা? এর মধ্যে আজকে হাইকোর্টের একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, আপনাদেরকে সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। প্রথমত, সংসদ বহুদিন পরে আমরা যেরকম একটা জাতীয় সংসদ প্রত্যাশা করেছিলাম, দেশের জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, নীতি কাঠামো নিয়ে পলিসি লেভেলে কথা বলবেন, আলোচনা করবেন, এটা ভাইব্রেন্ট হবে। পার্লামেন্ট বলা যেতে পারে মোটামুটি লাইভলি। মানুষও সুযোগ পেলেই পার্লামেন্ট অধিবেশন দেখছেন। আমাদের এখানে আমাদের একটা তো বড় ডেভেলপমেন্ট হয়েছে। এখন বিনোদনের কোনো প্রোগ্রামের চেয়ে রাজনৈতিক আলোচনা, টক শো, বিতর্ক পার্লামেন্টের বাইরে, পাবলিক স্ফেয়ারে মানুষের মনোযোগের জায়গাটা কিন্তু অনেক বেশি। আমাদের সমাজে নানা পশ্চাৎপদতা আছে, সমালোচনা আছে, আমরা বলি, কিন্তু মানুষের এই যে একটা রাজনীতি সচেতনতা, মানে পলিটিক্যাল এত ভাইব্রেন্ট, মানে পৃথিবীতে খুব কম সমাজেই, কম দেশে এখন এরকম আছে। আমাদের অসাধারণ গণজাগরণ, গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার 1.5 বছর, ইলেকশন, তারপরে পার্লামেন্ট, এটা খুব এটা বলবে খুব প্রত্যাশিত ছিল যে নানা প্রশ্নে আমরা আলোচনা হবে, পার্লামেন্টে বিতর্ক হবে, এটা স্বাভাবিক। তো এটা এখন বলে না, যে কোনো বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে প্রতিটা শ্রেণী, জনগণের প্রতিটা অংশ, প্রতিটা দল নিজের আসল স্বভাবটা তারা কিন্তু সামনে নিয়ে আসে। নিজের প্রকৃত যে চরিত্র, সেটাকে কোনোভাবেই সেটা ঢেকে রাখা যায় না। ফলে সে জায়গাটা বিএনপি সরকার গঠন করবার পরে তাদের ভাবনা চিন্তা, তাদের রাজনৈতিক অবস্থান, ফিলোসফি, রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তারা যেমন নিয়ে আসছেন, বিরোধী দলগুলোর দিক থেকেও আমরা দেখছি তাদের দিক থেকেও যে বক্তব্য আছে। ব্রডলি আমি যদি মনে করি যে বিএনপির দিক থেকে তারা তো ওই জুলাই সনদ যেটা তারা স্বাক্ষর করেছেন, সেটা নিয়ে তাদের যে বক্তব্য আমি দেখেছি, যে তারা বলছেন কি অক্ষরে অক্ষরে যেটুকু তারা স্বাক্ষর করেছেন সেটা তারা হলো কার্যকারী করবেন। ওখানে তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে নোট অফ ডিসেন্ট ছিল। তো সেগুলো তো করার ক্ষেত্রে তাদের ওই পরিমাণ বাধ্যবাধকতা নেই, যদি না কোনো প্রশ্নে রাজনৈতিক অবস্থান তারা যদি পরিবর্তন না করে থাকেন। এখন বিতর্কটা যেখানে, এগুলো মিলে তো এগুলো হচ্ছে অন্তর্বর্তী সরকারের তাদের বিভিন্ন অধ্যাদেশের প্রশ্ন নিয়ে। আমার বক্তব্য হচ্ছে সেখানে যে অধ্যাদেশগুলোকে বিএনপির, প্রথমত আমরা যে গণভোটের প্রশ্ন যদি বলি, ইতিমধ্যে আমি বলেছি আমাদের পার্টির অবস্থান থেকে, বরঞ্চ গণভোটের যে রায়, বিএনপি যেখানে হাসসূচক ভোটে ক্যাম্পেইন করেছেন, হাতে ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন, বরঞ্চ তার পক্ষে দাঁড়ানোটাই বিএনপির জন্য এটা একটা রাজনৈতিক দায় আছে, ইথিক্যাল এবং মোরালও একটা দায় আছে। সেটা বরঞ্চ বিএনপিকে অনেক বেশি সম্মান এবং গৌরব জানাবে দিত। আর লাস্ট বাক্যটা বলি, বাকি অধ্যাদেশগুলো নিয়ে আমি মনে করি এগুলোকে আরও সতর্কভাবে পর্যালোচনা, এগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, অনেকগুলো মনে করি খুবই ইতিবাচক, খুবই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ আছে, যেগুলোকে আরও সময় নিয়ে যত্ন করে বিবেচনা করা দরকার। এক কথায় আমি মনে করি বিএনপি সম্মত নাকচ করেনি,
তারা এটাকে পর্যালোচনা করবে। করবে। জি। আব্দুল্লাহ আল মামুন, বিএনপির যে অবস্থান, গণভোট বলা হচ্ছে যে বিরোধী দল থেকে বলা হচ্ছে গণভোটের বিরুদ্ধে আসলে বিএনপির অবস্থান, এবং কেউ কেউ বলছেন যে ঠিক আসলে বিএনপি যেরকম বলেছে যে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে, কেউ কেউ বলছেন বিএনপিও মানুষের সাথে প্রতারণা করেছে বা মানুষকে আসলে মূর্খ মনে করছে, এটি বিরোধীরা সংসদ সদস্যরা বলছেন। সেই জায়গাটা আসলে কি বিএনপি তাই করছে কিনা? কারণ যখন গণভোটের নির্দেশনা দেওয়া হলো তখন তো বিএনপি জানতো যে কি কি বিষয় ইনক্লুড করা হয়, তখন তো বিএনপি সেটি বিরোধিতা করেনি, বরঞ্চ গণভোটের পক্ষে তো বিএনপি ক্যাম্পেইন করেছে। না, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমরা যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ওটা আমাদের এখনো সেই ম্যাচুরিটি স্টেজে যায়নি। আর দুই নম্বর হচ্ছে যে গণভোটের যে প্রক্রিয়া সেটাকে একটু আপাতত আলোচনা একটু বাইরে রাখি আমরা। সেটা তো কি করবে যে আমাদের জুলাই সনদের যে ধারণাগুলো বা যে কার্যপদ্ধতি বা যে সংস্কারগুলো করার কথা সেটা করার কথা। সেই জন্যই গণভোট, একটা নৈতিক ডিবেট আছে যে নৈতিকতার জায়গা থাকে নাকি সাংবিধানিক ফ্রেমওয়ার্কের দিক থেকে, বা সম্ভবত নৈতিকতার জায়গাটা নেওয়া হয় শ্রেয়। তাহলে তো প্রথম 30টা যদি ধরে নিই আমরা, সব দল একমত হয়েছে, এবং সেখানে তো গণভোট প্রয়োজন অপ্রয়োজনটার কোনো যুক্তি নেই, কারণ গণভোটেও বলা আছে 3 নাম্বার, যদি আমি ভুল না করে থাকি, যে যেগুলো সব একমত হয়েছে সেগুলো বাস্তবায়িত হবে। আমরা না ঝামেলাটা শুরু হলো লাস্ট প্রশ্নটা দিয়ে, যে অন্যান্যগুলো 4 নাম্বার ধারাটা, অন্যান্যগুলো আমি ফুয়াদ সাহেবের দিকে দেখছি যে মনে করার জন্য যে ঠিক মতো বলছি কিনা আমি, যে অন্যান্যগুলো যে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বাস্তবায়ন করবে। তাহলে 30টা বাস্তবায়ন করবে গণভোটের মাধ্যমে, আর বাকিগুলো বাস্তবায়ন করবে ওই গণভোটের 4টি প্রশ্নের মধ্যে বলা হলো। এর আগে বিতে বলা আছে একটা বড় ফারাক, যেখানে হচ্ছে যে আপার হাউসের গঠন, রিপ্রেজেন্টেশন পদ্ধতি কি হবে না হবে সেটা, তার আগে নির্বাচন কমিশনের গঠন, এইভাবে প্রশ্নগুলো এসছে। তার মানে যেটা বলতে চাচ্ছি যে থিওরিটিক্যালি ওখানে একটা বড় ধরনের গলদ ছিল এবং সেটা একটা ইস্যু তৈরি হয়েছিল, এবং এই ধারণাটা করা কতটুকু অমূলক সেটা জানি না, বাট প্রশ্নটা উত্থাপন করছি আমি শুধু, যে এই যে ডিপ স্টেটের কথা আমরা শুনলাম একজন প্রভাবশালী উপদেষ্টার কাছ থেকে, এবং তারাও এগুলোতে যুক্ত ছিল কিনা, বা দেশকে ওখান থেকে শুরু করে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, বা রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করা, বা শব্দটা অস্থিতিশীলতা এত বেশি ব্যবহার করেছি আমরা গত কয়েকদিন, সেটা ব্যবহার করতে চাই না। কিন্তু আপনি যে ডিপ স্টেটের, আমি একটু যদি ডিপ স্টেটের কথা যেহেতু আপনি বললেন, সেখানে সরকার দলীয় একজন প্রতিমন্ত্রী এবং সংসদে বলেছেন যে জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে তারেক রহমানকে দিয়ে আসেন ইউনূস, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আসলে? কোন জায়গায় চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আসছে সেটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন, বাট ট্রফি দিয়েছেন কি না তা সেটা আমি ওই অর্থে কোনো রূপক অর্থে বলছি না, বাট কনসেনসাসটা বোধ ওই সময় গুরুত্বপূর্ণ ছিল। আমরা ওই জিনিসটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি, এবং আপনি যদি ডিপ স্টেটের পার্সপেক্টিভ থেকেও দেখি আমি, তাহলে ওটা একটা ভালো জিনিস ছিল জাতির জন্য, যে না একটা যে দলটি ওই সময় বা এই সময়ে সবচেয়ে অধিক সংখ্যক জনগণের আস্থা এবং বিশ্বাসের জায়গা, অথবা সে কারণে তাদের প্রধানের সঙ্গে দেখা করার পর একটা নির্বাচনের যে ডেট হয়ে থাকে বা নির্বাচনের যে রেলগাড়ি উঠেছিল ওই সময় রেল লাইনে, সেটি কোনো খারাপ হিসেবে দেখছি না আমি, এবং সেই অর্থে হয়তো রূপক অর্থে উনি বলেছেন। আমি ফিরিয়ে আলোচনাটা, তার মানে এখানে একটা এই প্রক্রিয়াটার মধ্যে একটা সমস্যা আমি দেখি। 2 নম্বর হচ্ছে মানে পারসেপশনটা একটু প্রথমে একটু বলে নেই যে এই ভাবার কোনো কারণ নেই সংস্কার না, তাহলে আমি পরেও কন্টিনিউ করতে চাই, কারণ এই আলোচনাটা সংস্কারটা এমন ভাবে ধারণা করা, আমি প্রথমে বলে নিই যে আমি সংস্কারের পক্ষে আন্দোলনে ছিলাম, যে এমন ভাবে ধারণা বলা হচ্ছে যে আমাদের উপদেষ্টারা এই প্রতি 4 দিনের ব্যবধানে একটি করে অধ্যাদেশ রচনা করেছেন, কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে। এটি এমন একটি দলিল, এটি সংসদে যাবে এবং পাশ হয়ে যাবে, এটি এই ধারণাটি বোধহয় ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে বলা হচ্ছে যে এই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হলেই জাতি ঠিক আবার জায়গায় আসবে, সুশাসন নিশ্চিত হবে, গণতন্ত্র সুসংগঠিত হবে, অনেক কথা আমরা বলতে পারি, বাট এই যে গত যে 17 বছরের ফেসিজম বা ফেসিদের শাসন, এটা আইনের দুর্বলতা অবশ্যই ছিল নাকি আইন ছিল, আইনের প্রয়োগের সমস্যা ছিল, সেই জায়গাটা কিন্তু আমরা কেউ যাচ্ছি না। আরও একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সব অধ্যাদেশ পাশ হবে, এই জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, তাহলে তো পাশের প্রয়োজন ছিল না, যে সংসদে এনে পাশ হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক, খুব প্র্যাকটিক্যালি কথাগুলো আমি বলছি, আমি সংস্কারের বিপক্ষে নই, বাট একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তারা তাদের মতো করে এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবে, বোঝাপড়ার চেষ্টা করবে, এবং তারপরে এটা পাশ করবে। কিন্তু এই ধারণাটা বোধহয় অমূলক। আমি এখানে এই পর্বটা শেষ করি এই জায়গাটা বলে, যে এই ধারণাটা অমূলক হবে যে যতটা অধ্যাদেশ হয়েছে সংসদ বলবে এবং সবাই বলে দেবে এটা পাশ।
এইটা নিয়ে যদি মানে অধ্যাদেশগুলো নিয়ে যদি এই দৃষ্টিভঙ্গি থেকে কথা বলা হয়, তাহলে কিন্তু এটা আমাদের কনস্টিটিউশনাল ইস্যুস, পার্লামেন্টারি সভরেন্টি, সব দিক থেকে এটা দারুণ প্রশ্নের সম্মুখীন, এবং এই জিনিসটাই ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। জি, অনেক রায় অপ্রাপ্তির বেশি কিনা, একসময় এনসিপিতে ছিলেন, পরে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, ওদের অপ্রাপ্তির জায়গাগুলো আসলে বাড়ছে কিনা এই সংবিধান সংস্কার সংশোধনের ঘুরপাকে? প্রথমেই যারা শুনছেন এবং আমার সহ আলোচক যারা, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শুরু করি। প্রথমত জুলাই অভ্যুত্থান আসলে কিভাবে হলো, মানে জুলাই অভ্যুত্থান তো কোনোভাবে একদিনের ফসল না, এটা লম্বা সময়ের ফসল। এক একজন এক এক জায়গায় নিজেদের মতো করে একটা আন্দোলন ধারাবাহিকতার সাথে করতে করতে একটা সময় আসে, যে সময়টা সারা বাংলাদেশের পিপল আসলে সেই জিনিসটার সাথে করে রাস্তায় নেমে এসেছিল। সেইখান থেকে বাংলাদেশের মানুষ আসলে কি একটা স্বপ্ন দেখেছিল, বাংলাদেশের মানুষের ওই সময় থেকে এখন পর্যন্ত যে এই স্বপ্নের যদি একটা মূল জায়গায় লক্ষ্য করেন, সেটা হলো জনস্বার্থের বিষয়গুলো সবসময়ই তার আগে ছিল। তাদের বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো না, আপনার আমাদের যে পরিমাণ অর্থনৈতিক বৈষম্য বা ইকোনমিক্যাল গ্যাপ আমাদের সোসাইটির ভিতরে, সেই সোসাইটিতে আপনি আসলে কোনো সংস্কার, অন্যান্য সংস্কার হয় না, আসলে ওই সোসাইটি ক্লিক করাতে পারবেন কিনা, ওই সোসাইটি এস্টাবলিশ করতে পারবেন কিনা, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন, আমরা 5ই আগস্টের পর থেকে আমরা প্রতিনিয়ত বাংলাদেশে কি দেখছি, আমরা প্রতিনিয়ত বাংলাদেশে উস্কানিমূলক রাজনীতির উদাহরণ দেখছি। আমরা 5ই আগস্টের পরে আমরা অনেকেই, আমি অনেকগুলো প্রোগ্রামে বলছি যে আমরা যে ভাঙতে পারি, এটা আসলে আমরা প্রমাণ করছি, কারণ আমরা শেখ হাসিনার এত বড় সিপাহীশালা ভাঙে ফেলছি। কিন্তু এখন আমাদের প্রমাণ করতে হবে যে আমরা গড়তে পারি। ভাঙার কাজটা শেষ, এখন হলো গড়ার কাজ। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ভাঙার যে কাজটা, এই কাজটা নানানভাবে চলা শুরু করছে। অপ্রাপ্তির জায়গা থেকে আপনি যদি মনে করেন যে আপনি জুলাই অভ্যুত্থানে সবচেয়ে শক্তিশালী ফোর্স কি ছিল, স্কুল কলেজের ছেলেমেয়েরা, যেভাবে মেয়েরা রাস্তায় নেমে আসছে, যেভাবে মেয়েরা পুলিশের সাথে ফাইট করতে নেমে আসছে। কিন্তু আপনি চিন্তা করেন তো 5ই আগস্টের পর থেকে সব বাদ দেন, একটা সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করেন, আজকে মেয়েরা ফেসবুকে পোস্ট করতে ভয় পায়, কারণ ওইখানে স্লাট শেমিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো মানে এই যে প্রেক্ষাপট, এই যে সোসাইটি যেদিকে গেল, এটা কোনোভাবে জুলাই অভ্যুত্থানের সাথে যায় নাই। আমি যদি লক্ষ্য করেন, আপনি যে স্যার বলতেছিলেন একটা কথা যে সব অধ্যাদেশ পাস হয়ে যাবে না, এটার একটা বিষয় আছে। নিশ্চয়ই ইন্টারিম খুব একটা জনস্বার্থকে কেন্দ্র করে খুব বেশি অধ্যাদেশ করে নাই, যদি কইরা থাকে যে কয়টারে অধ্যাদেশকে বাতিল করা হচ্ছে সেই কয়টাই করছিল। বিএনপির এই অধ্যাদেশ নেওয়া সমস্যা হইতেছে, কিন্তু পার্লামেন্টে বিএনপির আমেরিকার সাথে করা চুক্তি নিয়ে কিন্তু কোনো কথা নাই। ইন্টারিম তো ওইটাও গোপনে করে চলে গেছে। আমেরিকান স্টেট এজেন্সি বা কমার্শিয়াল যে মিনিস্ট্রি, তার ফেসবুকে যদি এই পোস্ট না হইতো, এই 36 পাতার আমরা এটা জানতাম না, বাংলাদেশ থেকে জানানো হয় নাই। তো বিএনপি কি পার্লামেন্টে এটা তুলছে? তোলে নাই। পার্লামেন্টে বিএনপির কোনো মন্ত্রী এটা নিয়ে কথা বলছে, এমপি কথা বলছে? বলে নাই, মুখ একদম চুপ করে বসে রয়েছে। তো সম্মতি নিয়েই তো চুক্তি হয়েছে, মানে নিশ্চয়ই। তার মানে আমার জন্য যেটা ভালো সেইটা আমরা করতেছি, দেশের জন্য যেটা ভালো সেটা কিন্তু হচ্ছে না। আপনি যদি চিন্তা করেন যে অধ্যাদেশগুলো বাতিল হয়েছে, বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী গুমের শিকার হয়েছে, বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন, বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী সন্ত্রাস বিরোধী আইন দিয়ে তাদেরকে অ্যাটাক করা হয়েছে। কিন্তু আজকে এসে আপনি কি দেখতেছেন? আমরা দেখতেছি সেই অধ্যাদেশগুলোই আটকানো হইতেছে। আমরা দেখতেছি যে আমি যে দেখেন আইনমন্ত্রী, উনি একজন গুরুত্বপূর্ণ মিনিস্টার, উনি কি বললেন? গুমের অধ্যাদেশে নাকি 10 বছরের বেশি সাজা নাই, এই জন্য তারা পর্যালোচনা করছেন। কিন্তু ওইখানে গুমের পরে হত্যা ঘটলে মানে ফাঁসির আদেশ দেওয়া আছে। তার মানে তিনি একজন আইন মানে সিটিং মিনিস্টার হিসেবে এইভাবে মিস ইনফর্মড কিভাবে করতে পারেন? আমরা বিএনপির যদি মন্ত্রীদের দিকে তাকাই, মিস ইনফরমেশন তো চলতেছে। আমরা সড়কের সময় দেখলাম, আমরা ঈদের সময় দেখলাম, মিস ইনফরমেশনের কোনো শেষ নাই। কনফিডেন্টলি মিস ইনফর্ম করতেছেন। হামের টিকা পাওয়া গেল না, কেন পাওয়া গেল না? এটা ইন্টারিমের আগমনে কেনা বন্ধ হয়েছে, আওয়ামী লীগের আমলে কেনা বন্ধ হয়েছে? আপনি পরিষ্কার কোনো বক্তব্য শুনবেন না, অধিদপ্তর একটা বলতেছেন, মন্ত্রী একটা বলতেছে। সো এই যে একটা হজবর হলো, আমরা তো আসলে প্রায়োগিকভাবে খুব একটা আওয়ামী লীগ আমলের থেকে বাইরে যেতে পারি না। আমরা একটা পার্লামেন্ট পাইছি, দ্যাটস ইট। এবং অনেক সময় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পার্লামেন্ট অনেক বেশি স্টেজ শোর মতো, সবাই এক প্রকার শো করতেছে। কিন্তু আপনি দেখেন জনস্বার্থ নিয়ে কারো কোনো কথা নাই, না বিরোধী দলের না সরকারি দলের। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, 11 দলীয় ঐক্যজোট তারা এরই মধ্যে গণপরিষদ অধিবেশন হবে না, গণভোট রায়ের বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করছে। একই সঙ্গে সংসদে যেটি নিয়ে এখনো বিতর্ক চলছে, আমরা আসলে এটির মধ্যে আসলে ঘুরপাক খাবো না নতুন বাংলাদেশ গঠনের দিকে আরো এগিয়ে যেতে পারবো?
ধন্যবাদ। আমরা তো সেটাই আশা করেছিলাম, যে কাজটা আমরা করে ফেলেছি বলে মনে করেছিলাম, যে সংস্কার আলাপ আলোচনাগুলো এখন এই কাজগুলো নিয়ে হয়তো আর সময় ব্যয় করতে হবে না, এটা মনে করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে যে বিএনপি আমাদের ওই 17 বছরটাকে, যেটাকে আমরা ফ্রেম করি আওয়ামী ফ্যাসিবাদ, এইটার একটা কন্টিনিউয়েশন হিসেবে সে 2 মাস পার করছে আর কি। তাহলে এক্স্যাক্টলি ওই কাঠামোর মধ্যেই আছি। 72-এর সেই একটা ফ্যাসিস্ট কাঠামো, কনস্টিটিউশনাল কাঠামো সাডেনলি বিএনপি নেতাদের খুব প্রিয় রেফারেন্স বুক হয়ে গেছে। যেই কাঠামোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি শেষ করে দিয়ে গেছে, গুম খুনের মহাযজ্ঞ করে গেছে, ঠিক সেই কাঠামোটাকে সে তার উইথ কনভিনিয়েন্টলি রেফার করছে। শেখ মুজিবকে 72-এর সংবিধানে তো শেখ মুজিবকে জাতির পিতা বলা আছে, কই কিছু তারা তো বলছে না, জাতির পিতা তার বক্তব্যে বলছে না, ছবি টানানোর কথা বলে দেয়া আছে। তারেক রহমান তার কোনো অফিসে, মন্ত্রী মিনিস্টারদের অফিসে তো আপনার শেখ মুজিবের ছবি টানায় নেই। কয়দিন আগে তারা স্বাধীনতা দিবস পালন করলো, সংবিধানে তো বলে দেওয়া আছে শেখ মুজিবের পক্ষে হান্নান আরও কে নাকি স্বাধীনতা ঘোষণা করছে, কই তারা তো ফুল টুল দিতে যায়নি, কোথাও তো শেখ মুজিবকে স্মরণ করে নাই। বরং যেই টিওনো কনস্টিটিউশনকে রেফার করে বলছে যে আমি যেহেতু ওথ নিয়েছি কনস্টিটিউশনকে আমি আপহোল্ড করব, সে বলেছে শেখ মুজিব কনস্টিটিউশনালি স্বাধীনতার ঘোষক, সো আমি আমার বক্তব্যে তাই বলেছি, তাকে আবার ওএসডি করে ফেলছে। তাহলে এই যে কনভিনিয়েন্টলি সংবিধানকে রেফার করা, আবার ইকুয়ালি বলা যে আমি সংস্কারের পক্ষে আছি, দেখেন আমি 100-র উপরে সব জিনিস আমি অলরেডি পাশ করে ফেলতেছি। কোনগুলো পাশ করতেছে? যেগুলো তার ক্ষমতায় থাকা বসা কন্টিনিউর জন্য কনভিনিয়েন্ট। এবং দেখেন এখানে যে একটা প্যারালাল ম্যান্ডেট কাজ করতেছে বারবার, যেটাকে বিএনপির জাস্টিফিকেশনের জন্য বলা হচ্ছে যে সে তো ম্যান্ডেট নিয়ে আসছে ক্ষমতায়। ফাইন, অফকোর্স ম্যান্ডেট নিয়ে আসছে গভর্নমেন্ট ফর্ম করবার জন্য, বাট এই ম্যান্ডেট তো অ্যাবসলিউট না। ম্যান্ডেট তো মানে রুলস, রেগুলেশন, কনস্টিটিউশন, গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, এর উইল অফ দ্য পিপল, সভরেন্টি অফ দ্য উইল, এই সব কিছুর ফ্রেমের সাথে তো এটা আন্ডার হইতে হবে, এটা কনসিস্টেন্ট হইতে হবে। এবং একটা প্যারালাল ম্যান্ডেট আছে। তো আপনি দেখেন যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এমন ভোটারের সংখ্যা 4,80,00,000 সামথিং। ধরে নিচ্ছি জামাত জোটের পুরো ভোটটা হ্যাঁ ভোট দিয়েছে, তাতে হয় হচ্ছে আপনার 2,70,80,00,000। তাহলে আরও 2 কোটি বাদ থাকে। তো তাহলে এই 2 কোটি ভোট তো বিএনপি ক্যাম্প থেকে আসছে। বিএনপি ভোট পাইছে কত? 3,76,00,000-এর মতো। তাহলে বিএনপিরও যদি 2 কোটি ভোট হ্যাঁ ভোট দিয়ে থাকে, বিএনপিরও তো মেজরিটি ভোট হচ্ছে গণভোটের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তাহলে প্যারালাল ম্যান্ডেট কি করে? যে ম্যানিফেস্টেশনের, ইলেকশন ম্যানিফেস্টের থেকে ভোট যেহেতু রেফারেন্ডামে বেশি পড়েছে, সে তো এটাকে ওভাররাইড করে ফেলছে। কারণ যে বিএনপিকে ভোট দিয়েছে সে তো গণভোটের 4 প্রশ্নেও টিক দিচ্ছে, হ্যাঁ ভোট দিয়েছে। অতএব সে তো 47টা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে 30টাতে এখানে অলরেডি একমত হয়ে গেছে, কারণ সেই ভোটারের এখতিয়ার ছিল নাতে ভোট দেবার। অনেক সময় বলছে না যে হ্যাঁ এতগুলা প্রশ্ন, সব প্রশ্ন তো ছিল না। আরে জিয়াউর রহমানের রেফারেন্ডামে কি বলা ছিল? এত কিছু লেখা ছিল? 19 দফার কথা লেখা ছিল? ছিল না তো। এত সাল থেকে এত সাল আমি যা যা করছি, মার্শাল ল, অর্ডার টর্ডার, হাবি জাবি সব পাশ করে দিতে না, এগুলো কি বলা ছিল নাকি ওই রেফারেন্ডামে? লেখা ছিল না তো। খালেদা জিয়া যখন 91-তে বা 92-তে রেফারেন্ডাম করলো, প্রশ্ন লেখা ছিল? এত কিছু লেখা ছিল না। বাংলাদেশের হিস্ট্রিতে 4 বার সমত রেফারেন্ডাম হয়েছে। এইবারই প্রথমবার ডিটেইল কোয়েশ্চেনিয়ার ছিল অন্য যে কোনো সময়ের থেকে। এখন আপনি বলতে পারেন বলে এটা তো মেক্সিকান কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো আমেরিকার কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো স্প্যানিশ স্টাইলের মতো হয় নাই। তা আপনি সেই প্রশ্ন আগে তোলেন নাই কেন? আপনি চ্যালেঞ্জ করছিল তো। আপনি নভেম্বরে যখন অধ্যাদেশ দিল যে এইটার অধীনে একটা গণভোট হবে, আপনি সেটাকে চ্যালেঞ্জ করলেন না কেন? কনভিনিয়েন্টলি সব কিছু মেনে নিয়েছেন অনলি বিকজ যে জাস্ট ওয়েট ফর দ্য মোমেন্ট, ওয়ান্স উই আর ইন দ্য চেয়ার আই শ্যাল থ্রো ইট আউট। এবং তারা সেটা এখন করছে। তাহলে এই যে সংবিধানের দোহাই দিয়ে বারবার কথা বলছে বিএনপি 71 ব্যবসাটা আওয়ামী লীগ যতটুকু করতে পারবে, 72-এর সংবিধানের চেতনা ব্যবসাটা আওয়ামী লীগের টুলস, এটা আওয়ামী লীগের পুঁজি। এই ব্যবসাটা আওয়ামী লীগ ছাড়া আসলে অন্য কেউ করতে পারবে না। এবং আওয়ামী লীগ এই ব্যবসাটা করতে করতে তাকে পালাইতে হয়েছে। অতএব যেই পুঁজিটা এক্সস্টেড হয়ে গেছে, যেই চেতনা ব্যবসাটা এক্সস্ট হয়ে গেছে, এইরকম একটা স্যাচুরেটেড আইটেম দিয়ে ব্যবসা করে ভালো বিএনপি করতে পারবে না। অতএব বিএনপি আগুন নিয়ে খেলছে। এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই।
হাসিনা পাবলিকলি ভিডিও বক্তব্যে বলেছে যে আমি রিজাইন করি নাই। চুপ্পু বলছে আমি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাই নাই। তাহলে যিনি পদত্যাগ করেছেন, যার বরাবর করেছেন, দুজনই বলেছেন সে রিজাইন করে নাই। তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনো প্রাইম মিনিস্টার। সংবিধান ভেঙে দিল কে? কিসের ভিত্তিতে ভেঙে দিয়েছে? সংসদ ভেঙে দিল। সরি, সংসদ কে ভেঙে দিল? প্রধানমন্ত্রী চিঠি লিখতে হবে না প্রেসিডেন্টের কাছে? কিসের এখতিয়ারে? 72-এর সংবিধানে তো বলে দেওয়া আছে। 5 তারিখে সরকার পড়ছে, 8 তারিখে শপথ নিছে, 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হাওয়া দিয়ে নাজির হইল কোথায়? 106-এর হিয়ারিংটা কোথায় হয়েছে? এই নাটকের মঞ্চের পক্ষে বিপক্ষে কে ছিল? দিজ আর পিওর কনস্টিটিউশনাল স্ক্যাম। জনগণের সভরেন্টি, উইল অফ দ্য পিপলকে ওভাররাইট করে বিএনপি সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলছে। এবং এইটা আমাদের জন্য ইটস এ পিওর বিট্রিয়াল টু দ্য নেশন। যে ন্যাশনাল প্লেস ছিল ফর রিফর্মস, বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা নতুন সেটেলমেন্টে আনা, ওভারহলিং করা, তার প্রত্যেকটা ন্যাশনাল প্লেজ এবং সোশ্যাল কন্ট্রাক্টের ধারা উপধারার সাথে বিএনপি বেইমানি করছে, এবং এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে যাই। শুধু গণভোট বা গণপরিষদ গঠন নিয়ে নয়, বিএনপি তার 31 দফা এবং নির্বাচনী ইশতেহারের কোনো জায়গা ভঙ্গ করছে, এই ধরনের অভিযোগ রয়েছে। বিশেষ করে লোকাল যে প্রশাসন অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নিয়োগ এবং নানান জায়গায় দলীয় নিয়োগগুলো দিয়ে, আসলে এটি আপনি মনে করছেন কিনা? না, স্থানীয় সরকার নির্বাচনটা আমি ভিন্নভাবে দেখি, এবং তো একটা টাইমলাইন অলরেডি অ্যানাউন্স করেছে তারা কোন সময় নির্বাচন করবে, এবং তারপরে আমরা দেখলাম যে পৌর প্রশাসক নিয়োগ। কিন্তু তারা তো বলেছেন যে রাজনৈতিক কোনো ব্যক্তিকে তারা নিয়োগ দেবেন না বা দলীয় ব্যক্তিকে নিয়োগ দেবেন, এটির সাথে কমিটমেন্ট ছিল দলটির। না, আপনি এই প্রথম আসেন নিয়োগটা দরকার ছিল কিনা, সেটা নিয়োগটা দরকার ছিল, একেবারে অকার্যকর। আপনি স্থানীয় সরকার না থাকলে আপনার নানান ধরনের ইস্যুতে থাকবেন। আপনি একটা টিওনোর যে ক্যাপাসিটি বা একটা জেলা প্রশাসনের যে ক্যাপাসিটি, অনেকগুলো কাজ থাকে যেগুলো স্থানীয় প্রশাসনের প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে যে কথাটা বলা হচ্ছে যে সব জায়গায় দলীয় লোক দিচ্ছে বা তাদের প্রমোট করছে। এই জায়গাটা আমার অবস্থান হচ্ছে, যদি দলীয় লোক আপনি খুঁজে বের করবেন কোথা থেকে, তার দলীয় লোক দিলেও সেটা যেন ইফেক্টিভ হয়, সেক্ষেত্রে ব্যর্থ হলে সেটা অবশ্যই শোভন নয়। কিন্তু এমন কাউকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেন আপনি বা নিযুক্ত করেন যে ইফেক্টিভলি কাজ করতে পারে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনি তো 17 বছর আন্দোলন করলেন এই দলীয় রাজনৈতিক নিয়োগগুলোর বিপক্ষে, তাহলে আপনি স্থানীয় প্রশাসনে দলীয় নিয়োগ আপনি দিবেন না। হ্যাঁ, বিএনপির স্টেটমেন্টে ছিল যে আমরা নিশ্চিত করার চেষ্টা করব, কিন্তু স্থানীয় প্রশাসনে এই মুহূর্তে যে প্রশাসক নিয়োগ, সেক্ষেত্রে অবশ্যই পোস্ট পজিশন টাইমলাইন নেই যে কতদিনের জন্য কাকে নিয়োগ দেওয়া হলো। এটাই বলছি, সেটা তো একটা নির্দিষ্ট সরকারের সময় দেখেছিলাম যে নির্দিষ্ট না নির্বাচনের সময় কিন্তু একটা ঘোষণা, আমি যদি ভুল না বুঝে থাকি, প্রথমে বোধহয় বললো স্থানীয় সরকার মন্ত্রী, এবং পরে প্রতিমন্ত্রী বলেছেন যে স্থানীয় সরকার মন্ত্রী ক্লিয়ার করে বলেছেন যে এই বছরের মধ্যে, আর প্রতিমন্ত্রী বলছেন আমরা শীঘ্রই তফসিল ঘোষণা করবো, একটা করে নির্বাচনের মধ্যে যাবো। সো এখানে একটা বড় কোনো ইস্যু আমি দেখি না। একটা জিনিস একটু বোধহয় আপনি শুরু করলেন যে 31 দফার আলোচনাটাতে আমরা তখন যে ছিলাম, আমরা যেখানে আমি শেষ করছিলাম যে একেবারে আমি আমার মতো করে হবে বা সবগুলো পাশ হবে, সেটা যেমন একটা বিষয়। একই সাথে আমি ফুয়াদ যে আর্গুমেন্টটা করলো যে আমরা জনগণের ম্যান্ডেট বা জনগণ যেভাবে দেখেছে সেটার বিপক্ষে যাওয়া, প্রথম অবস্থা হচ্ছে যে এখনো ওই জায়গায়, যেটা শুরুতে আমি বলেছিলাম যে ওই জায়গায় বিষয়গুলো গেছে বলে আমি মনে করি না। দ্বিতীয় হচ্ছে যে উল্টো দিকে যে আপনি দেখেন যে বিএনপি তাদের 31 দফা সামনে এনে যেভাবে তারা বলছে যে আমার যেখানে নোট অফ ডিসেন্ট আছে, হয়তো বা ভাষাগত কিছু পরিবর্তন হচ্ছে, এই অধ্যাদেশগুলোতে পরিবর্তন হয়েছে, বাট দে হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার যে আমরা এইভাবে করব। আমি এখানে বিএনপিকে ডিফেন্ড করছি না, যে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি যে তাহলে সেভাবে তারা করে বলে এই নোশনটা দিয়ে এটা ঘোষণা করে বলে কয়ে নির্বাচনে গিয়ে তারাও একটা মেজরিটি পেয়েছে। সো এটা আমরা কাউন্টারিং ফুয়াদ, বা এটা একটা পারসেপশন যেটা তারা মনে করে তাদের দিক থেকে এটা একটা মডেল হতে পারে যে আমরা তো এইভাবে করে এসেছি। 3 নম্বর হচ্ছে যে আপনি যে অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলছি, সেই অধ্যাদেশগুলো সবগুলো 4টা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদেরও আশা থাকবে যেগুলো অবশ্যই বিএনপি এই বিষয়গুলো তাদের কমিটমেন্টের মধ্যে আছে। 31 দফাতে ছিল বিচার বিভাগের স্বাধীনতা, গুম, মাদকাদ্রব্য কমিশন, এই সবগুলো বিষয় যেন অবশ্যই যেভাবে তারা চায় সেভাবে না, বরং যেভাবে রাষ্ট্র কাঠামো নিশ্চিত করা যায়, সুশাসন নিশ্চিত করা যায়, মানবাধিকার নিশ্চিত করা যায়, আমরা সেভাবে দেখতে চাই। কিন্তু এটা ঢালাওভাবে বলা ঠিক হবে না, বা যে 20টাকে বাতিল করছে না, 20টার মধ্যে যদি আমি ঠিক 16টা এটাকে বলছে রিডিফাইন করে আবার উপস্থাপন করা হবে, বাকিগুলো পাস হচ্ছে। কিন্তু যেটা দেখতে হবে, যেটা পাস করা ওই প্রক্রিয়া যেন এমন না হয় যে একেবারে পলিটিক্যাল বায়াসটা থাকে, বা এমন নির্যাসটা যেন এমন না হয় যে জনকল্যাণকার হলো না, এবং সেটা আমি আশাও করি না যে সেরকম কোনো দিকে যাবে, এবং আশা করবো যে গ্র্যাজুয়ালি এই রিভিউ করে এই জিনিসগুলো সামনে আসবে। কিন্তু এটা বলা ঠিক হবে না এই মুহূর্তে বোধহয়, সেটা যে কোনোভাবে হোক, সেটা রাজনৈতিক বক্তৃতা হোক বা পার্লামেন্টে হোক,
যে এটা আর হচ্ছে না, কারণ এটা অ্যামেন্ডমেন্টগুলো না হয়ে আসা পর্যন্ত কি প্রক্রিয়া আবার উপস্থাপিত হয় সেটা না দেখা পর্যন্ত আসলে এই কমেন্টটা করা যাবে না। তবে একটা জিনিস আবার আমি সামনে আনতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে অধ্যাদেশগুলো আবার এমনও হয়েছে যে সবগুলো অধ্যাদেশ যে যেটা অনেক একটু আনার চেষ্টা করলো যে সবগুলো অধ্যাদেশ যে একেবারে সাধারণ মানুষের কল্যাণে হয়েছে সবগুলো স্ক্রুটিনি করে, তাও কিন্তু না। সো যেমন বিচার বিভাগের আলাদা সচিবালয় এবং স্বাধীনতা এটা দীর্ঘদিনের একটা ডিবেট, বাট এটা এমনভাবে যদি আপনি পড়েন গোটা আইনটা, আমার ধারণা বেস্টে ফুয়াদারা ভালো বলতে পারবে, বাট সেখানে আপনি এমনভাবে করার চেষ্টা করা যায় হাত পা বেঁধে ফেলা সরকার। আমি বলছি না সরকারকে আপনি আপনার আতসী কাচের নিচে আনবেন না, কিন্তু সেটা লিমিটটা কতটুকু হবে সেটা আমার মনে হয় অ্যাসেস করার প্রয়োজন আছে। কিন্তু সেই অ্যাসেসমেন্টে এমন হওয়া যাবে না যে আবার বিচার বিভাগের স্বাধীনতাটাকে খর্ব করবে। আমরা যে বিচার বিভাগ দীর্ঘ সময় চেয়েছি, হয়তো যেটা থাকলে আজকে হয়তো আওয়ামী লীগের এই ফেসিজমের উৎপত্তি হতো না, বা আমরা অন্যরকম একটা পর্যায়ে দিতাম। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে খুব দ্রুত যেন আমরা আবার হাসিনার ফরমেশনে অন্য দলকে বা হাসিনার ডেফিনেশনে যেভাবে আমরা নির্ধারণ করেছি হাসিনাকে বা ফ্যাসিজমকে যেভাবে নির্ধারিত করেছি, সেটা যেন আমরা দ্রুত বিএনপিকে না করি, তাহলে হয়তোবা ঘটনাটা উল্টো দিকে ঘটবে। কারণ জনকল্যাণকর কিছু গত 1 মাসে হয়নি, বা 48 দিন বোধহয় আজকে বা 49 দিন, অনেকগুলো ডিবেট অবশ্যই হয়েছে, এর মধ্যে অনেকগুলো আমরা সমালোচনা করবো সেগুলোর, কিন্তু খুব দ্রুত যেন বিএনপি কিছু ভালো কাজ করেছে। বিএনপি তাদের ম্যানিফেস্টো বাস্তবায়নের ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়াতে এগিয়ে নেওয়া যাওয়ার পার্লামেন্টের ডিবেটের আগে অনেক ধরনের রাজনৈতিক কালচারের পরিবর্তনের সূচনা করেছে। সেটা ছোটোখাটো বলতে পারেন আপনি, কিন্তু একটা পর্বের সূচনাটা যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। এবং অবশ্যই এই আমাদের নিকট অতীত পার্লামেন্টের যে ইতিহাস এবং তার আগে তো বটেই, পার্লামেন্টের এখন যে ঘটনাগুলো ঘটছে সেটাও কিন্তু সুখকর। এবং যেভাবে পার্লামেন্ট চলছে এটা আশাও করা যায় যে হয়তোবা রাজপথে এবং এখন যেটা 11 দলীয় জোটের স্ট্র্যাটেজি, রাজপথ এবং পার্লামেন্ট দুটোতে থাকা, সেটাতে আমি কোনো খারাপ কিছু দেখি না। কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে যে আমরা যে দৃষ্টিকে হাসিনাকে দেখে ফ্যাসিজমকে ডিফাইন করে উৎখাত করে দিয়েছি, সেই একই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু উল্টো করে যদি আবার দেখে ফেলি এত তাড়াতাড়ি 40-45 দিনে, সেটি উল্টো ফলাফল বয়ে আনতে পারে। সাইফুল্লাহ, আমি যদি আপনার কাছে একটু যাই, যে সরকারের 2 মাস হয়নি, এর মধ্যে যে কাজগুলো হয়েছে, কিছু যেটি অধ্যাপক আব্দুল রহমান বলছিলেন যে কিছু ইতিবাচক কাজ হয়েছে, আমরা যদি ফ্যাসিস্ট সরকারের সময় তুলনায়, তারা তো অনেক উন্নয়ন করেছেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে উন্নয়নতন্ত্র চালু করেছিলেন। বিএনপির এখন এই অল্প সময়ের মধ্যে বিএনপি এক ধরনের আস্থার সংকটে পড়েছে কিনা জনগণের কাছে, এই সংবিধান সংশোধন বা নানা বিষয়, আমরা যদি বাজার দর, তেলের যে সংকট, এগুলো নিয়ে একটা আস্থার সংকটের মধ্যে পড়ে গেছে কিনা শুরুতেই? না, আমি বিএনপি বড় দাগের আস্থার সংকটে পড়েছে এরকম একটা সহজ উপসংহার মনে আপনি এখনই টানাটা ঠিক হবে না। এই জায়গা থেকে যে প্রথমত আমি দেখেছি যে একটা প্রথম দিন থেকেই তারেক রহমান থেকে শুরু করে তার মন্ত্রীরা একটা কাজের সংস্কৃতি তারা এখানে গড়ে তোলার একটা আন্তরিক একটা চেষ্টা আছে। এটা মানুষের নানা অংশকে এটা মোটামুটি স্পর্শ এটা করেছে, চেষ্টা হচ্ছে। এটা গেল একটা। 2 হলো যে প্রশ্নগুলো নিয়ে আপনি যেটা বললেন, অনাস্থার যদি কোনো প্রশ্ন ওঠে, বিএনপি সম্ভবত পার্লামেন্টের ভেতরে অথবা পার্লামেন্টের বাইরে, যেমন ধরুন যে সংশোধনীগুলো তারা উত্থাপন করছেন না, যেগুলো নানাভাবে বাতিল হয়ে যাচ্ছে, কেন বাতিল করছেন তারা, লজিকটা কি, রেশনালটা কি, এটা কি পার্লামেন্টে সাফিসিয়েন্টলি তারা এক্সপ্লেন করেছেন? আমার মনে হয়নি। আর পার্লামেন্টের বাইরেও আমাদের এখানে সমগ্র জনগণের কাছে, মানুষের কাছে, এটা তো আপনার সহজ কথা, এটাকে তো বোঝানোর ব্যাপার আছে, এটাকে ব্যাখ্যা করার প্রশ্ন আছে, নাহলে তো ভুল বার্তা যাবে। এবার যে বইটা বললাম যে স্ট্রং অপোজিশন যারা আছেন, তাহলে মানুষ তো তাদের কথাগুলোই মানুষ নেবে। এই জায়গাটা বিএনপির ঘাটতি হচ্ছে বলে আমার ধারণা। এবং সরকারের প্রধান ব্যক্তিকে মানুষ আরও নানা প্রশ্নে মানুষ কিন্তু কথা বলতে দেখতে চায়, পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে, বিশেষ করে নীতি কৌশলের প্রশ্নে, পলিসি লেভেলে। কারণ প্রাইম মিনিস্টার যখন কথা বলেন তখন তার তাৎপর্য, গুরুত্ব, তার যে গ্রাভিটি, সেটা আলাদা একটা। সেখানে তো আমি বলছি না, তার পক্ষে অন্যরা নিশ্চয়ই বলতে পারেন, সমস্ত প্রশ্ন তিনি বলবেন এরকম না, নিশ্চয়ই তার সহকারীরা বলবেন, তার কলিগরা কথা বলবেন, এটা একটা। আর 2 হলো তেলের এটার ব্যাপারে, এটা তো বিএনপির দিক থেকে এটা
পরিস্থিতি বলেন, নিয়তি বলেন, ঘটনাচক্রে বলেন, কিন্তু সেটা একটা উদ্যোগ আছে। কিন্তু একটা যেটা করেছিল আমার মনে হয় যে এটা আরও ড্রাস্টিক কিছু পলিসি নেবার ক্ষেত্র আছে। আমি দেখছি যে হোর্ডিং যেটা তেলের যেভাবে মজুদ দেশব্যাপী ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে যে মাত্রায় যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার, আরও মানে কঠিন সার্ভাইলেন্সের যে প্রশ্ন, কারণ এটা এত একটা গুরুত্বপূর্ণ সেক্টর তেলের প্রশ্নটা, এটা তো শুধুমাত্র যানবাহনের প্রশ্ন না, শুধুমাত্র গাড়ি ঘোড়ার, এর সঙ্গে গোটা অর্থনীতি কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত। এই প্রশ্নে আমার মানে বিএনপিকে আরও গুরুত্ব সহকারে এর পুরো একেবারে মানে সাপ্লাই লাইন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশনের সমগ্র পর্যায় জুড়ে আরও পেশাদারিত্ব, আরও নজরদারি, আরও ব্যবস্থাপনা এটা করা দরকার। এবং অনিয়ম যেটা চলছে, না প্রতিদিন আপনারাই টেলিভিশনে দিচ্ছেন, ধরা পড়ছে অমুক জায়গায় এত এত কি এত মন, এত টন, এত লিটার ধরা পড়ছে, এসব ব্যাপারে প্রবাবলি এবং এদের কানেকশনগুলো দেখা এবং দ্রুত এদেরকে কঠোর একটা বার্তাটা নিয়ে আসাটা। কারণ এই ক্রাইসিস যদি ধরেন যদি লম্বা হয়, তাহলে এটাই অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ক্রাইসিস ধরে অনেক জায়গাতে সরকারের পরিবর্তন হবে। এই যুদ্ধ যদি চলতে থাকে, আমাদের এই অঞ্চল, এশিয়ার এই অঞ্চলে অনেক জায়গাতে সরকার বিপদে পড়বে, ঝামেলায় পড়বে, এমনকি রেজিম পর্যন্ত সরকার অনেক জায়গায় পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ এই ক্রাইসিস যদি ঠিক মতন যদি ম্যানেজ করা না যায়, এবং এটাকে যদি অপোজিশন যদি আবার এর সঙ্গে অন্য ফুয়েল যদি যুক্ত করেন, মানে তেলের সংকটের সাথে যদি রাজনৈতিক ফুয়েল তারা যদি যুক্ত করেন, তখন এটা কিন্তু বড় ধরনের সংকট কিন্তু এটা বাড়তে পারে। সরকারকে প্রবাবলি এটাকে সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে আনা দরকার। বাকিটা আমি মনে করি মানুষ সরকারকে সময় দিচ্ছেন, মানুষ দেখতে চান যে সরকার একটা রিজনেবল সময় মানুষ সরকারকে দিতে চায় এটার জন্য। আর আমি অপোজিশনের বক্তব্য নিয়ে আমি অরিড না, আমি অরিড হচ্ছে সরকারের দিক থেকে সরকারের শুরুতে যে পারফরমেন্সটা, যেটা ধরুন 49 দিন 50 দিন পরে আগামী কমাস, প্রথমে তো আপনাকে কিছু কিছু জায়গাতে আপনাকে ড্রাস্টিক আপনাকে পদক্ষেপ মানুষ, বিশেষ করে আপনি একটু আগে বললেন না, যেগুলো পাবলিক স্ফেয়ার, যে নিয়োগের ব্যাপারগুলো, প্রশাসক বলেন, আজকে কি দেখলাম যে ক্রিকেট বোর্ডের না, এগুলো রাজনৈতিক বার্তাটা ভালো যাচ্ছে না। তার মানে আপনি কি পুরনো জমানার পুরনো ছেঁড়া জুতো পায়ে দিয়ে কি আবার আপনি হাঁটছেন? এই বার্তাটা কিন্তু খুবই খারাপ বার্তা। এগুলো আবার একটা দলীয়করণ হচ্ছে কিনা, কোনো না কোনোভাবে আবার একটা পরিবার কেন্দ্রিক দাঁড়িয়ে যাচ্ছে কিনা, এমনকি সাধারণ মানুষ বাদ দেন, বিএনপির সাধারণ কর্মী সমর্থক ভোটারদের মধ্যে বড় প্রশ্ন আকারে কিন্তু এগুলো কিন্তু আসছে। সরকার প্রধান তার কলিগদেরকে উচিত হবে অগ্রাধিকারের ভিত্তিতে বিষয়গুলোকে অ্যাড্রেস করা, and this process should be stopped immediately. অনেকটা আমি এই জায়গাটাই আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে দীর্ঘদিন অন্তর্বর্তী সরকার সবাই দীর্ঘদিন আলোচনা করলো, ঐক্যমত কমিশনের বৈঠক করলো, সংসদে যারা আছেন সবগুলো দলই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তারপরও কোন জায়গায় আসলে অনাস্থাটি তৈরি হচ্ছে বা জনমনে আসলে কি ধরনের যাচ্ছে, কেন এই সংকটটা তৈরি হচ্ছে শুরুতেই একটি সরকারের 2 মাস বয়সেই? এর প্রথম বিষয় হলো যে বিএনপি গণভোটের পক্ষে দাঁড়াইছে, গণভোটের জন্য হ্যাঁ ক্যাম্পেনিং করছে। সংবিধান সংস্কার পরিষদ হবে কি হবে না এই প্রশ্নে যদি বিএনপির বিরোধ থাকতো, তাহলে যখন অধ্যাদেশ দেওয়া হচ্ছে গণভোটের অধ্যাদেশ, তখনই বিএনপির এটা রেজ করা দরকার ছিল যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, সেটা নর্মাল পার্লামেন্টের মধ্য দিয়ে করব, আমরা সংবিধান সংস্কার পরিষদ আলাদা করে করব না। কিন্তু এখন যেটা হয়েছে, আপনি একটা গণভোট করছেন, যে এই গণভোটে মেজরিটি পিপল গণভোটে হ্যাঁ ভোট দিছে, এবং সেটার মাধ্যমে একটা সংবিধান সংস্কার পরিষদই আসলে হওয়ার কথা ছিল। এবং সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে যেই অ্যামেন্ডমেন্টগুলো আছে, যেই সনদে যেই ধারাগুলো আছে, সেগুলো বাস্তবায়নের কথা ছিল। এটা একটা খুবই কমন স্পিয়ারিং আলাপ ছিল, এবং মানুষজনের মধ্যে এই সংস্কারের একটা মানে মনোভাব এবং মানুষজনের মধ্যে একটা চাহিদা এই সংস্কারে 5ই আগস্টের পর থেকেই ছিল। কারণ সে দেখছে যে শেখ হাসিনা কীভাবে স্টেট মেকানিজমকে ইউজ করা এত ক্ষমতাধর হয়ে যায়। যেমন এটা যদি আপনি সত্যি সত্যি হিসাব করেন, আওয়ামী লীগ পার্টি হিসাবে মানে সংগঠন হিসাবে লাস্ট 4-5 বছর কিন্তু আর ছিল না। এবং এটা কিন্তু আমরা জুলাইয়ে দেখছি যে হঠাৎ করে আওয়ামী লীগের কোনো কর্মী নেই, আওয়ামী লীগের কোনো নেতা নামতেছে না। এতদিন কিন্তু হাজারে হাজারে ছিল, তাহলে হঠাৎ করে কই চলে গেল? কারণ এরা পুরোটাই প্রশাসনের ছত্রছায়া ছিল। প্রশাসন একটার পর একটা ইলেকশন ডিল করছে, 2018 ডিল করছে, 2024 ডিল করছে। ফলে আওয়ামী লীগ পার্টি হিসেবে নাই হয়ে গেছিল, একটা পুরো আমলাতন্ত্রকে সাথে নিয়ে আসলে আওয়ামী লীগ পার্টিটা চলতেছিল। তাহলে আমরা খুব সিম্পল, বিএনপি কো সেই দিকে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের কাছে? এইখানে হলো প্রশ্নটা যে বিএনপি আসলে চায় কি?
বিএনপি এখন এটা যদি আমি যে কাউরে বলি যে শেখ হাসিনা যেভাবে সংবিধানটা বানায় রাইখা, যেভাবে নিজের হাতে ক্ষমতা রাইখা মজা পাইছে, সেটা যে কেউ ক্ষমতায় থাকলে মজাটা পাইতে চায়, মজাটা পাইতে পারে, মানে ইচ্ছা তার হইতেই পারে। ফলে বিএনপির যে হচ্ছে না, এটা আসলে তার আচরণ দেখে বোঝা যাচ্ছে না। তিনি একটা ধোঁয়াশার মধ্যে রাখতেছেন। যখনই জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে, বিএনপি বলতেছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু কিভাবে করবেন, আপনি তো পালন করতেছেন না। সেটা নিয়ে আবার বিএনপির কিন্তু কোনো উত্তর নাই, বা মনে করেন যে এই অধ্যাদেশগুলো বাতিল করা হচ্ছে, সেটার জন্য আসলে যুক্তি কি, কোন যুক্তিতে করতেছেন, সেটা বিএনপির কিন্তু সেই আলোচনা কিন্তু পার্লামেন্টে নাই। এখন আমাদের বিপদটা কই হয়ে গেছে, আমাদের বিপদটা হয়ে গেছে যে আমাদের যারা অপোজিশনেও আছেন, তারাও যে আসলে সংস্কারকে খুব মিন কইরা আসলে সংস্কারের জন্য বক্তব্য দিচ্ছেন, সেটা কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। যেমন মনে করেন আমার সাবেক পার্টি, আমি এনসিপি করতাম, এনসিপি থেকে ছাড়ার পরে আমার মনে আছে 19 অক্টোবরের দিকে নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দেন। নাহিদ ইসলাম যেহেতু 11 দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি স্ট্যাটাস দেন যে সংস্কার নিয়ে জামাত যে স্ট্যাটাস মানে আন্দোলন করতেছে, এটা পুরোপুরি মুনাফিকি। আপনাদের যদি মনে থাকে, সে সিরিয়াসলি যে জামাত উচ্চকক্ষ নিয়ে আসলে সংস্কার প্রক্রিয়াটার মধ্যে জটিলতা তৈরি করতে চায়, বিশাল একটা স্ট্যাটাস দিচ্ছেন। তো সেটা স্ট্যাটাস দেওয়ার 2 দিন পরে কিভাবে আপনি জামাতের সাথে জোটে চলে গেলেন, এবং আপনি বলতেছেন আপনি সংস্কার বাঁচিয়ে গেছেন। আমার কোনো প্রবলেম নাই, পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হতে পারে, কিন্তু এনসিপির পক্ষ থেকে এ নিয়ে কিন্তু কোনো প্রকার, যেহেতু প্রেসিডেন্ট বলতেছেন, পার্টির মূল মেন বলতেছেন, সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার ব্যাখ্যা নাই। এক, ফলে সংস্কারটা আসলে তারা কতখানি মিন করেন, নাকি সংস্কারটা একটা পলিটিক্যাল এজেন্ডা, এটা একটা জটিলতার মধ্যে আসলে বাংলাদেশের মানুষ আছে। ফলে এই যে সংস্কার কেন্দ্রিক আমরা যে একটা স্বপ্ন দেখছিলাম, যেমন মনে করেন আপনার 5ই আগস্টের পর এই গত 47 দিন 48 দিনে কি হয়েছে আসলে, আপনি বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ী বসাই দিলেন, আপনি দুদকের চেয়ারম্যানকে জোর করে পদত্যাগপত্র দেওয়াইলেন, আপনি আজকে আমরা দেখলাম বিসিবির একটা বোর্ড ভাঙা দিয়া এক গাদা নেতাকর্মী মানে নেতাদের ছেলেদের বউদের বসায় দিলেন। এই যে সিচুয়েশনগুলো তৈরি করা হচ্ছে, এই সিচুয়েশনগুলো আসলে কি মানে প্রকাশ করতেছে, এই সিচুয়েশনগুলো তো সিরিয়াসলি প্রকাশ করতেছে। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি দেখেন বাংলাদেশের সাধারণ মানুষের এখন বিপদটা কোথায়। কালকে জামাতের একজন মহিলা কর্মীকে গ্রেপ্তার করা হলো, আজকে তাকে জামিন দেওয়া হলো। আমরা সবাই তার মুক্তির ব্যাপারে কথা বলছি যে এটা হইতে পারে না। আপনি যে গুজব আটকাইতে চান, সেটার জন্য ফ্যাক্ট চেক তৈরি শুরু করেন, মানুষের গুজব থেকে সরাই আনেন, কিন্তু আপনি কোনো একজন মানুষের ফেসবুক অ্যাকাউন্টে তার পোস্ট দেখে তাকে ধরে নিয়ে আসতে পারেন না। গেল এক। এবার উনি তো পাইলেন, আপনি আমাকে বলেন এই যে শামসুন্নাহর হলের যে সাবেক ভিপি ইমি, ও কেন এখনো জেলে আছে? ওরে কোন আইনে আপনি জেলে নিছেন? আপনি কি 7ই মার্চের ভাষণ বাজানোকে বাংলাদেশে নিষিদ্ধ করছেন? আপনি কি বলছেন যে 7ই মার্চের ভাষণ কেউ বাজাতে পারবে না বাংলাদেশে? তাহলে তার অপরাধটা কি? কিন্তু তাকে কোন আইনে গ্রেপ্তার করা হলো? সন্ত্রাস বিরোধী আইন, যেই আইনে নির্বাহী বিভাগ একই সাথে বিচার বিভাগের দায়িত্ব পালন করতে পারে, সে বিচার দিয়ে দিতে পারে। যেই বিচারে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, যেই বিচারে এক গাদা বিএনপির লোকজনকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এবং এগুলো জায়েজ করা হয়েছে, আজকে সেই সন্ত্রাস বিরোধী আইনই ব্যবহার করতেছে কে? বিএনপি ব্যবহার করতেছে। এখন ইনি কেন জামিন পাচ্ছে না? কিন্তু সাউদা হাসিমি আপা উনি কিন্তু জামিনটা পাইলেন। তার মানে কি, যার দল নাই, যে একটা ব্যক্তি কিন্তু তার একটা রাজনৈতিক সত্তা আছে, তার জন্য জীবনটা আসলে আরো সামনের দিনে কঠিন হতে যেতেছে। আসাদ, যেমন ফুয়াদ, আমরা যদি একটু এই অনেকের এই কথাগুলো ধরি, যে আমরা দেখছি যে রাষ্ট্র ক্ষমতা যখন যে দশা আসে তার মতো করে কিছু আইন করে বিরোধী দল দমনে, এবং সেই আইনের প্রয়োগের শিকার নিজ হয়, এই কাটাছেড়া করতে গিয়ে আসলে রাজনীতিকে আরও বেশি কঠিন করে তোলে। এই 20টি অধ্যাদেশ বাতিল যেটি আমরা সমালোচনা, আমরা আসলে সেই দিকেই হাঁটছি কিনা আবারও, মানে তার থেকে আসলে খারাপ দিকে হাঁটতেছি। মানে মামুন ভাই বলছিলেন না যে মাত্র 48 ডেজ 50 ডেজ, না, বিএনপির এই 50 দিনের সাথে তার 20 বছরের জুলুম, নির্যাতন, ফ্যাসিবাদের অধীনে থাকার যে অভিজ্ঞতা, তার কালেকটিভ মেমোরি এবং সাফারিংসের জায়গাটাকে মাথায় নিয়ে গভর্নেন্সে নামতে হয়েছে। কারণ সে সাডেনলি ক্ষমতায় আসে নাই যে আমি পরশুদিন দল গঠন করেছি আর আজকে আমি ক্ষমতায় চলে আসছি। আর বিএনপি, জামাত অথবা এনসিপির মতো নতুন দল না, ক্ষমতার কাঠামোর শতভাগ জিনিস তারা বোঝে। কোথায় কোথায় নাড়া দিলে কোথায় পাতা পড়বে, এই ধারণা বিএনপির আছে। অতএব বিএনপির 48-50 দিনের পারফরমেন্স, এটা জামাত ক্ষমতায় আসলে আমি এইভাবে বিবেচনা করতাম। প্রথমবারের মতো আসছে, আগামাথা বুঝে না, সংসদে প্রসিডিংস ডিল করতে পারতেছে না, কখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াইবো, কখন 71-এ দাঁড়াইবো, তারকা খচিত ইয়ে দিবে কিনা, মুলতবি প্রস্তাব যে সরকারি দল বাতিল করতে পারে না, এরাও করতে পারে নাই। নতুন দল, ম্যাক্সিমাম এমপি নতুন আসছে, আগামাথা বুঝতেছে না। কিন্তু বিএনপি তো এরকম না। তো সে তো 17 বছরের ফ্যাসিবাদের নির্যাতন থেকে বের হয়ে আসছে, গভর্নেন্সে আসছে। অতএব সে কেন গুম প্রতিরোধের আইন বাতিল করে দেবে, উঠাবে না? কোন এক্সকিউজ থাকতে পারে?
টেলিকমিউনিকেশন অ্যাক্টের একটা প্রভিশন চেঞ্জ করেছে, যেটা এনটিএমসিএল দিয়ে আপনার এই যে ন্যাশনাল মানে মনিটরিং সেল যেটা ছিল সেনাবাহিনীর অধীনে, গোয়েন্দা সংস্থার অধীনে, সেইখানে তারা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সেট করে এটাতে একটা ভেটিং সিস্টেম ডেভেলপ করেছে, যে আপনি চাইলেই যখন তখন যাকে তাকে এনে গুম করে ফেলতে পারবেন না, গায়েব করে ফেলতে পারবেন না। সেই প্রভিশনটা পর্যন্ত বাতিল করে ফেলছে, সেটা তারা রেটিফাই করছে না। আপনি ওই যে সাইফুল ভাই বলছিল যে কারণগুলো দেখ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ কারণ দিয়েছে। মানবাধিকার কমিশনের ব্যাপারে এটা কেন করবে না বলেছে, কারণ হলো যে তাকে সরাসরি তদন্ত করবার এখতিয়ার দিলে তদন্ত সংস্থা যারা অন্যরা আছে তাদের সাথে সাংঘর্ষিক হবে। মানে সংস্কার জুলাই সনদে হচ্ছে মানবাধিকার কমিশনকে যখনই মানবাধিকার লঙ্ঘিত হবে সরাসরি তার নিজস্ব অফিসের মাধ্যমে তদন্ত করবার এখতিয়ার দেওয়া হয়েছে, সরাসরি মামলা করবার এখতিয়ার দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনে অ্যাপয়েন্টমেন্ট এবং রিমুভাল দুটোই হচ্ছে সার্চ কমিটি এবং বিচার বিভাগের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসেসের মধ্য দিয়ে হবে, এবং আমরা সবাই একমত হয়েছি। এখানে বিএনপির কোনো নোট অফ রিসেন্ট নাই। বা কেন বাতিল করে দিয়েছে? বলতেছে এরা নাকি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের সাথে সাংঘর্ষিক মনে হইতে পারে। ব্যাংকিং রেগুলেশন এই সালোমের মতো টাউট বাটপার মাফিয়া ধরবার জন্য করা হয়েছে, বিএনপির তো কোনো নোট অফ রিসেন্ট নাই। কেন বাতিল করতেছে? বলে এখানে ব্যবসায়ীরা আতঙ্কিত বোধ করতেছে। কে? কোন ব্যবসায়ী? এসালম, বেক্সিমকো, বসুন্ধরা, মেঘনা, ফ্রেশ, সিটি, এই টিকে যারা পুরো আওয়ামী ফ্যাসিবাদকে পুঁজি দিয়ে সাহায্য করেছে, তারা কে? কোন ব্যবসায়ী বলছে যে আমরা ইনসিকিউর বোধ করছি? মানে আপনি গুম প্রতিরোধের এখানে তারা কেন বলছে? কারণ কমেন্ট বলছে ওই যে কমিটি থেকে যে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সেন্সিটিভ সংবেদনশীল প্রতিষ্ঠান, তারা এটার সাথে মানে কমফোর্টেবল ফিল করছেন না। কারা ওই সংবেদনশীল প্রতিষ্ঠানটা? কারা? যারা রাত 2টার সময় ঠকঠক করে এসে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে উঠায় নিয়ে গেছে, তারা? তাহলে এই বিএনপির পারফরমেন্স তো 48 দিনের পারফরমেন্স না। তাহলে সে গত 17 বছর যে কিছু শেখে নাই, কোনো লেসন লার্ন করে নাই, এর মানে হচ্ছে সে আওয়ামী ফ্যাসিবাদকে সিম্পলি কন্টিনিউ করছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসিকুয়েন্স অফ ইট। এবং বিএনপির কয়েক ডজন এমপি আমাদেরকে বলছে তারা লজ্জিত, তারা কথা বলতে পারতেছে না, মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছে না, এলাকায় যাইতে পারতেছে না, এবং তারা সবাই জানে যে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্স অফ ইট। বিএনপির একজন হুইপ আমাকে দুষ্টামি করে বলছে যে আমার বিভাগের সব এমপিরে আমি একটা ছবি দেবো দরজায় লাগায় রাখার জন্য। হাসিনা যে পালাইছে না বিমানে কইরা, ওই পালানোর ছবিটা ওর প্রত্যেকের অফিসে, গাড়িতে, বাসায় ওই ছবিটা টানে রাখতে হবে, কারণ সে যেন ভুলে না যায় দিজ আর অনলি ফর ডেইজ। ক্ষমতার চোখের যে ছানি পড়ে গেছে না, এই ছানি কিন্তু উঠে যাবে। জনগণ এই ছানির অপারেশন করতে জানে, শিখে ফেলছে। অতএব সেই জায়গাতে আমরা কষ্ট পাচ্ছি কেন? ওই যে আস্থার সংকটের কথা, যে আস্থার সংকট না, প্রত্যাশার সংকট। মানে বিএনপি এই কাজগুলো করবে এইটা আমাদের ক্লুলেস ছিল, যে এত লম্বা সময় মজলুম সংগঠন এত লম্বা সাফারিংয়ের পরে এই প্রফেশনগুলোতে হাত দিচ্ছে। মানে আপনি দুষ্টামি করেন, যেমন তেলের মার্কেট নিয়ে বিএনপি চুরি করতেছে, এটা কিন্তু আমরা মোটামুটি টলারেবল, কারণ বিএনপি একটা ক্লাউন পলিটিক্স করে, সে হাজার হাজার কোটি টাকা দ্বারা ব্যবসায়ী নির্বাচনে টাকা দিছে, ওর তো বিভিন্ন মৌসুমে এখন টাকা উসুল করতে দিতে হবে। এটা কিন্তু ধরেন আমরা একটা সফটলি ক্রিটিসিজমের মধ্যে নিয়ে নিব। কিন্তু এই জায়গাগুলোতে বিএনপির তৃণমূল লজ্জিত হচ্ছে, যেই মানুষগুলো ধান খেতে, পাট খেতে, নদীতে, খালে, বিলে, অন্য জেলায়, মির্জা ফখরুলরা কান্নাকাটি করছেন, আমরা মনে নেই সেই চিত্রগুলো। তার নেতাকর্মীরা ছাত্রদলের পোলাপান ঢাকায় এসে রিক্সা চালায়, বাইক চালায়, তার মন দিল ফাইটতে যায়, সিররা যায়। এখন তার দিল ফাইটতে যাইতেছে না। তাহলে এইটা হচ্ছে আমাদের মানে আমাদের প্রত্যাশার সংকট। বিএনপি এই লেভেলের মানে দুষ্টামি করবে, উপহার দেবে আমাকে 48 ঘন্টায়। আমারও ইমাম মুয়াজ্জিনের ভাতা, ওই খাল খনন কর্মসূচি, নদীতে পানি নাই সেটা নিয়ে তার আলোচনা নাই, গঙ্গার চুক্তি শেষ হয়ে যাচ্ছে বছরের শেষে, সেটা নিয়ে তার সিরিয়াস ডিসকাশন নাই, সে খাল খনন করতেছে। খাল দিয়ে তো পানি নেই, আইবো কি? খাল কাটা তো কুমির নিয়ে আসতেছে দেখতেছি। সাইফুল হক, এই প্রত্যাশার সংকটের জায়গায় আসলে কোনো বৈশ্বিক চাপ রয়েছে কিনা? আমরা ডিপ স্টেটের কথা শুনছি, কিংবা আমরা যদি পররাষ্ট্র বিষয়গুলো থেকে দিল্লি সফর টফর রয়েছে, এগুলো নিয়েও আসলে এই জায়গা থেকে কোনো চাপ রয়েছে কিনা, বিএনপি সেই চাপে পড়েছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় আপনি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক ধরনের চাপ আছে যেটা বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে, এটা অভূতপূর্ব, এবং এটা কোনো সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ যার দেশপ্রেম আছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা নিয়ে যার সাধারণ চিন্তা বোধ উপলব্ধি আছে,
এ ধরনের কোনো সরকার, কোনো মানুষ বা যারা দায়িত্বে ছিলেন তারা এই ধরনের কোনো চুক্তি তারা করতে পারে না। যখন কিছু সমালোচনা হলো, সরকারের পররাষ্ট্রমন্ত্রী আগে যিনি উপদেষ্টা ছিলেন, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে, তিনি বললেন জামাত এবং বিএনপির নেতৃবৃন্দের সম্মতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জামাত ইসলামী এটাকে বিরোধিতা করে তারা একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু বিএনপির দিক থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া আমি দেখিনি, আমার চোখে পড়েনি এটাকে কন্ট্রাডিক্ট করে। তার মানে তাদের হয়তো এক ধরনের জানাশোনা ছিল, বাট এটা বিএনপি এটাকে এখনও আছে, কিন্তু ইতিমধ্যে যেটা শুনেছি এটা আলোচনা হবে। আমরা আগামীকাল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে প্রেস ক্লাবে এটা নিয়ে সকালবেলা আমাদের একটা মত বিনিময় সভা আছে বাণিজ্য চুক্তি নিয়ে, এবং যেটা বাণিজ্য চুক্তির নামে কার্যত আমাদের উপরে একটা বাণিজ্যের অস্ত্র, যেটা আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার নিরাপত্তা, আমি কোত্থেকে অস্ত্র কিনবো, কোত্থেকে পারমাণবিক চুল্লির জ্বালানি সংগ্রহ করব, এটা থেকে শুরু করে হেন কোনো বিষয় নেই 32 পৃষ্ঠার এই যে চুক্তির মধ্যে, যেটা আগে জানা যায়নি, পরবর্তীকালে সব এখন মোটামুটি বেরিয়ে এসছে। তা যে সরকার 3 দিনের মাথায়, ইলেকশনের 3 দিন আগে কোন দায়িত্বে, কোন জরুরত ছিল তাদেরকে এই চুক্তি তাদেরকে স্বাক্ষর করতে হবে, এবং তারপরে যেটা অনেক উল্লেখ করেছে, পার্লামেন্টে এ পর্যন্ত এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা, বাস্তবে আপনার হাত পা বেঁধে আপনাকে বাস্তবে একটা আমেরিকার মর্জি নিয়ে ভবিষ্যতে আপনাকে চলতে হবে। মানে আপনাকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, ডিজিটাল, ন্যাশনাল সিকিউরিটি, মিলিটারি সরঞ্জাম কেনা থেকে শুরু করে বহু ক্ষেত্রে, এবং যেটা WTO, যেটা বাংলাদেশের জন্য, সেখানে WTO-কে তারা নাকচ করে দিচ্ছে, যেটা আমেরিকান পক্ষে, সেখানে WTO-র পক্ষে তারা অবস্থান নিচ্ছে। এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা নেই, ফলে একটা কোথায় কি দায়, কোথায় কি চাপ জানি না, কিন্তু বোঝা যায় যে এক ধরনের কন্টিনিউশন এই প্রশ্নে, অন্তর্বর্তী সরকার থেকে এই প্রশ্নে। আর সরকার তো যেসব কারণে সবচেয়ে বিতর্কিত হয়েছে, সেটা তো এই পররাষ্ট্র উপদেষ্টাকে, পররাষ্ট্রমন্ত্রী তাকে যে নিয়োগ দেওয়াটা, যেটা আমার ধারণা বিএনপির লক্ষ লক্ষ সাধারণ যারা মানুষ, ভোটার, তারা ওটাকে গ্রহণ করেনি। বিএনপির মধ্যে কি এরকম একজন ব্যক্তি নাই যিনি 17 বছর ধরে যে দলটাতে অপ্রেসড হয়েছে, যারা তো বিশাল, যার অভিজ্ঞতা, এবং গত 17 বছর ইন্টারন্যাশনালি যারা ক্যাম্পেইন করেছে, বিএনপির ফেভারে যারা ক্যাম্পেইন করেছে, আন্দোলনের পক্ষে যারা ক্যাম্পেইন করেছে, এখানে কিন্তু একটা মানুষ ছিল না। তো এটা একটা বড় প্রশ্ন। বোঝা গেল কোন চাপ থাকলে তো বিএনপি শুড হ্যাভ দ্য গার্ডস, এটা তারা পার্লামেন্টে বলবেন আমাদের উপরে এই ধরনের আনডিউ চাপ করা হচ্ছে। ভারতের যেটা আমি ভারতেরটা আমি বুঝি যে অবশ্যই আপনাকে ভারতের সাথে একটা আমাদের বৈরী প্রতিবেশী, তার সাথে আপনাকে একটা ওয়ার্কিং অ্যালায়েন্স বাস্তবে আপনাকে গড়ে তুলতে হবে। একই সাথে এই চুক্তিটাও আপনাকে, এই চুক্তি তো শুনেছি এখন তারা পর্যালোচনা করবেন। বোঝা যায় গ্লোবালি একটা চাপ সরকারের উপরে আছে। সরকার কতটা প্রজ্ঞা, দূরদর্শিতা, বুদ্ধিমত্তার সাথে করতে পারছে, সেটা সরকারের সামনে খুব বড় সুযোগ আছে। সুযোগটা কোথায়? পার্লামেন্টে যারা আছেন, পার্লামেন্টকে আস্থার মধ্যে নেওয়া, জনগণকে আস্থার মধ্যে না, আপনার ভিত্তি হবে জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন, জনগণের স্বার্থ, এর বাইরে তার অন্য কোনো স্বার্থের কোনো প্রশ্ন নেই। সে আলোকে যদি সবাইকে যদি আস্থার মধ্যে নেন, অনেকগুলো অনেকগুলো কিন্তু আমরা জয়েন্টলি মোকাবেলা করবার সুযোগ আছে। সরকার সুযোগটা গ্রহণ করবে কিনা, এটা সরকারের উইজডমের উপরে কিন্তু এটা নির্ভর, না হলে চাপটা কিন্তু আরও কিন্তু বাড়বে। আগামী চাপটা কিন্তু আরও বাড়বে। চাপ আব্দুল মামুন, মত দ্বিমত প্রকাশ এবং এই ঘরে বাইরে এক ধরনের চাপের মধ্যে সরকার শুরুতেই পড়ছে কিনা? আমি একটু সাইবুল ভাই থেকে ভিন্নভাবে দেখি, যে একটা হচ্ছে যে আপনি সম্পর্ক নির্ধারণ একটা জিনিস, সরকার তো একটা বিপ্লবের স্থান নয়, বা সরকার বিপ্লবী হতে পারে না, সরকারকে অনেক কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। একটা হচ্ছে সম্পর্ক নির্ধারণ, আর একটা হচ্ছে চাপ। আমার মনে হয় এই ফেজটা চলছে যে আমি সম্পর্কটা কীভাবে নির্ধারণ করবো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির কথা বলে আমি সাইবুল ভাইয়ের সাথে একমত। একটা অত্যাশ্চর্য ঘটনা, এবং মাত্র ক্ষমতা থেকে যাওয়ার 3 দিন আগে এটি করেছে। নিশ্চয়ই সময় আছে, শেষের দিকে যদিও সময়টা, আমরা চাই যে এটি রিভিউ হোক, পার্লামেন্টে আলোচনা করা। আমরা অনেক প্রশ্ন নাকি ওইটার বেসিসে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, আমেরিকান সুপ্রিম কোর্ট। আলোচনাগুলো হোক, এটা অবশ্যই। কিন্তু চাপ শব্দটা, আর অন্যভাবে যদি দেখেন যে আপনি আমাদের ছোট রাষ্ট্র, নতজন পররাষ্ট্রনীতি,
এটা ওটা অনেক বিষয় হয়তো আসতে পারে, কিন্তু আপনি সম্পর্কটা কীভাবে নির্মাণ করছেন, নির্ধারণ করছেন, সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। এবং এখনই হয়তো বারবার আমি বলছি, ব্যারিস্টার ফুয়াদ বলছে যে বিএনপি অভিজ্ঞ রাজনৈতিক দল, কিন্তু যখন আপনি ক্ষমতার পালা বদল হবে, 17 বছর পরে ক্ষমতায় আসবেন, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। সেটা যেমন আঞ্চলিক সম্পর্ক, সেটা অর্থনীতি, সেটা রাজনীতির পরিমণ্ডল, আন্তর্জাতিক যে সম্পর্ক বিনির্মাণ, সব কিছু পরিবর্তন হয়ে যায়। তার সাথে খাপ খাওয়ানোর একটা ব্যবস্থা থাকে। আমরা যেটা দেখতে চাই, সে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান হোক অথবা বিএনপির অভিজ্ঞ অন্য যে কোনো হোক না কেন, সেটি কীভাবে ওই যে অভিজ্ঞতার কথা ব্যারিস্টার ফুয়াদ বললেন, সেটার আলোকে এই পরিবর্তিত বাস্তবতা কীভাবে নির্ধারণ করে। আরেকটা জিনিস, আমরা বোধহয় একটু আলোচনা থেকে দূরে সরে যাচ্ছি, যেমন খুব বেশি সংস্কার আলোচনা, আইনের আলোচনার বাইরে গিয়ে আমরা 30 সেকেন্ডের মধ্যে সেটা হচ্ছে যে আমাদের একটা যে ভঙ্গুর একটা অর্থনীতি, আর কি সুযোগ পাবো না 30 সেকেন্ড, ভঙ্গুর অর্থনীতি, ইরাকের যুদ্ধ, সবকিছু মিলে এই প্রক্রিয়াটা রাখতে হবে। তেল চুরিতে বিএনপি কেউ যখন যুক্ত আছে কিনা জানি না, বা বিএনপি সুবিধা দিচ্ছে কিনা সেটাও আমি জানি না। আস্থার সংকট, এত দ্রুত একটা ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যে দল আসবে, এত দ্রুত আস্থার সংকট নিয়ে প্রশ্ন তোলা বোধহয় রাজনৈতিক অনভিজ্ঞতার একটা বিষয় বলে আমি মনে করি। জি, অনেক রায়, আপনি একবার বলছিলেন যে সোশ্যাল মিডিয়ার কথা যেটি বলছিলেন, যে সরকারের সমালোচনা বা মত দ্বিমত প্রকাশ, এবং আমরা যদি গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ার দিকে তাকে এক ধরনের ভুয়া ফটো কার্ডগুলো আসলে রাজনীতিকে আসলে এক ধরনের প্রশ্নের মুখেও ফেলে দিচ্ছে কিনা, বা রাজনৈতিক মতামত প্রকাশকে আসলে বাধাগ্রস্ত করছে কিনা। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে আপনার সমালোচনা এবং গুজব এই দুইটা কিন্তু খুবই একটা ফাইন লাইন মেনটেন করে। আপনি এদিক ওদিক হয়ে গেলেই জিনিসটা আসলে চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যেটা বুঝি, যে মনে করেন কালকে রাতে যদি ভুল করে না থাকি, ভোলায় জামাত যে মহিলা শেষ করতে হবে, জামাতের মহিলা কর্মীকে গ্রেপ্তার করা হলো, আমি যেটা খুব সিম্পলি বুঝি, সে হয়তোবা জাস্ট একজন মানে রুট লেভেলের সাবস্ক্রাইবার এই পুরো জিনিসের। আপনি যদি গুজব আটকাতে চান, আপনার কাছে ওপেনলি প্রমাণ আছে। আমি মনে করেন যে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানটে যেদিন আগুন দেওয়া হলো, আমরা ওইদিন প্রচুর সেলিব্রিটি লোকজনকে দেখছি ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিতে, যারা মবটারে মুভ করাইছে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি মনে করেন বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা, ঠিক আছে, যেভাবে হেডলাইন করে, যেই ধরনের নিউজ তারা ছাপায়, সেটা নিয়ে আপনি কিছু নিচ্ছেন না। আপনি একজন রুট লেভেলের একজন কর্মীকে গ্রেপ্তার করার মাধ্যমে কোনো গুজব আসলে আপনি কমাইতে পারবেন না। এবং আপনি যদি লক্ষ্য করেন যে স্লাট শেমিং এর যে কথাটা আমি একটু আগে একবার বলেছি, আপনি এটা দেখবেন যেটা জামাতের নেতাকর্মী দ্বারা যেরকম করছেন, তাদের প্রোফাইলে ওসমান হাদির ছবি থাকে, আবার ঠিকই বিএনপির নেতাকর্মীরাও কিন্তু সেম জিনিসটা করছেন। ফলে এইখানে আপনি কাকে আসলে এডুকেশন দিবেন, কাকে আসলে থামাবেন, এটা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের পলিটিক্যাল রাজনৈতিক দলগুলা নারী থেকে শুরু করে ভিন্ন মতের ব্যাপারে তাদের যে আসলে একটা কঠিন বা কটাক্ষ রূপ, এটা আসলে আমরা আরেকবার এটার মাধ্যমে সমালোচনা গ্রহণ করার জায়গা থেকে বিএনপি একটু বেরিয়ে আসতে চাচ্ছে কিনা, এরকম মনে হচ্ছে কিনা আপনার কাছে? একদম 30 সেকেন্ডে যদি শেষ করেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের বেসিসের জায়গা হচ্ছে যে বিএনপি আমাদের কিন্তু সবার বন্ধুপ্রতিম রাজনৈতিক দল। সে গণ অভ্যুত্থানে রোল প্লে করেছে, ব্যাকএন্ডে থাকুক অথবা ফ্রন্টে থাকুক, সে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। আজকের এই সবগুলো সংস্কারকে কিন্তু বিএনপি জামাতকে সামনে রেখে করা হয়েছে, কারণ এই রাজনৈতিক ফোর্সটাই সবচেয়ে বেশি নির্যাতিত ছিল। অতএব আমরা চাইবো সেটা পাবলিক স্পেসে সমালোচনা হোক, সংস্কার হোক আর গভর্নেন্স হোক, প্রত্যেকটা জায়গায় বিএনপি যেন তার এই অভিজ্ঞতা, অতীতের ইতিহাস যেন ভুলে না যায়, এইটা আমরা খুব করে চাই। তাহলে বিএনপি ডুববে যখন, তখন কিন্তু সে একা ডুববে না, সবাইকে নিয়ে ডুববে কিন্তু। জি, আলোচনা অংশের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।